এই যে পৌঁছে গেছি সেই বিষ্ণুপুরের আইকনিক রাজমঞ্চের সামনে। তিনটা স্থাপত্যের মেলবন্ধন আছে এখানে। প্রথমে পিরামিডের মতো দেখা যায় ওপরের দিকটা, যেটা ইজিপশিয়ান আর্কিটেকচার। আমি এখন দাঁড়িয়ে আছি শ্যামরাই মন্দির অথবা পঞ্চরত্ন বা পঞ্চচূড়া মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। তো মন্দিরের স্থাপত্যশৈলীর জন্য মন্দিরটি জোড়বাংলা নামে বেশি পরিচিত। তো মল্ল রাজাদের উল্লেখযোগ্য শেষ নিদর্শন বলতে এটাকে ধরা যায়। পলাশির যুদ্ধের পরের বছর মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল। এটা হচ্ছে ছোট পাথর দরজা, আর এই দিকটা দেখুন, এটা হচ্ছে আপনার বড় পাথর দরজা। এই হচ্ছে বড় পাথর দরজার ভেতরের অংশ। তো মল্ল রাজাদের ব্যবহৃত কামানের মধ্যে সব থেকে বড় কামান হচ্ছে এটা। অল দ্য বেস্ট হোটেলে খেতে বসে গেছি। এখন আমি অর্ডার দিয়েছি মাছ ভাত। আজকে মেনুতে আছে ভাত, ডাল। এই যে বিষ্ণুপুর ইউথ হোস্টেলের সামনে দাঁড়িয়ে আছে, এই যে ইউথ হোস্টেল। হ্যালো, গুড মর্নিং। আজকে হচ্ছে 16ই জুন 2024। এখন সময় হচ্ছে সকাল 8টা। আমি এখন বসে আছি খড়গপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। নিশ্চয়ই তখন আপনার থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন আমি কোথায় চলেছি। হ্যাঁ, আমি চলেছি টেরাকোটার মন্দির নগরী বিষ্ণুপুর। আমার যাওয়ার প্ল্যান ছিল খড়গপুর থেকে আমি ট্রাভেল করতাম সাঁতরাগাছি, পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস ট্রাভেল করতাম। ট্রেনটি শিডিউল ডিপার্চার ছিল খড়গপুর স্টেশন থেকে সকাল 7:50 আজকে ট্রেনটি প্রচুর লেট। আজকে কিছুক্ষণ আগে ট্রেনটি অ্যাপ্লিকেশনে দেখলাম যে সাঁতরাগাছি স্টেশন থেকে সবেমাত্র ছাড়লো, অ্যানাউন্সও হলো যে এইমাত্র সাঁতরাগাছি থেকে ছেড়েছে। ট্রেনের শিডিউল অ্যাভেলেবল দেখাচ্ছে, খড়গপুর স্টেশনে অ্যাপ্লিকেশনে দেখাচ্ছে 9:10। তারপরে জানি না কখন ছাড়বে। তো মোটামুটি বুঝতেই পারছেন সকালবেলায় প্ল্যানটাই একটু এদিক ওদিক হয়ে গেল। এখন সময় 9:17। এতক্ষণে ট্রেন ঘোষণা হলো, 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আমার সিট আছে D4-এর 84। এখন সময় 9:45। এতক্ষণে আমাদের ট্রেন ছাড়লো খড়গপুর স্টেশন থেকে, যেখানে ট্রেন ছাড়ার সময় ছিল সকাল 7:50। শিডিউল ডিপার্চার ছিল। কাছাকাছি 2 ঘন্টা পরে খড়গপুর স্টেশন থেকে ছাড়লো। তো সমস্ত প্ল্যান তো এদিক ওদিক হয়ে গেল। দেখা যাক কখন বিষ্ণুপুর পৌঁছায়। সঙ্গে থাকবেন। এখন সময় 11:10। অবশেষে এসে পৌঁছালাম বিষ্ণুপুরে। আর বিষ্ণুপুরে ট্রেনের শিডিউল অ্যারাইভাল ছিল সকাল 9:30। আমরা কাছাকাছি প্রায় 1 ঘন্টা 40 মিনিট পরে পৌঁছালাম বিষ্ণুপুরে। আজকে সম্পূর্ণ আমি আমার নিজের মতন করে প্ল্যান করে ঘুরবো, একেবারে পুরো বাজেট ফ্রেন্ডলি কীভাবে আমি ঘুরতে পারি তারই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করব। এখন স্টেশনের বাইরে বেরিয়ে কিছু খেতে হবে, খিদে পেয়ে গেছে, হালকা কিছু স্ন্যাক্স খেতে হবে। এই হচ্ছে বিষ্ণুপুর স্টেশনের বাইরের এরিয়া। টিফিনের দোকান কোথায় আছে? টিফিন করবো। টিফিন আপনি এখানে করতে পারেন। মুড়ি ঘুগনি আছে, ঘুগনি পাউরুটি, ডিম টোস্ট। কোথায় আছে? আপনার কাছে আছে মুড়ি ঘুগনি আছে? আচ্ছা দিন তাহলে। এখন সময় 11:35। আমি এই পেছনের দোকানটা স্টেশন থেকে বেরিয়ে বাম দিকে এই দোকানটায় আমি এখন টিফিন করলাম। আর এখানে খেলাম মুড়ি ঘুগনি, খেলাম সঙ্গে চা। মুড়ি ঘুগনি 15 টাকা, চা 5 টাকা। এবার হচ্ছে স্টেশন থেকে বেরিয়ে এবার আমি ডান দিকে যাচ্ছি। ডান দিকে হচ্ছে অটো স্ট্যান্ড। স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে যাবেন। ডান দিকে হচ্ছে অটো স্ট্যান্ড। এবার এই অটো এখানে এবারে অটো বিভিন্নভাবে চুক্তি হয়ে থাকে ঘোরানোর জন্য, সেটা সেখানে গেলেই বলছি। আর দেখা যাক আমি কেমন কি দাম বলে, তার উপর ডিপেন্ড করছে আমি অটো রিজার্ভ করবো কি করবো না। নাহলে ব্যাকআপ একটা প্ল্যান আছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। বলছি এখানে ঘোরানোর জন্য আপনারা কেমন কি চুক্তিতে ঘোরানো, না কিছু সেটা এখন অফ সিজন বলে এখন ঘোরাচ্ছেন না নাকি? বলছি মন্দির টন্দিরগুলো ঘোরালে আপনারা কেমন কি ভাড়া নেন? আমাদের ঘন্টা 200 টাকা। কত সময় লাগে তাও? 2 ঘন্টা তো লাগবে কি, 2-2.5 ঘন্টা তো লাগবে কি, মানে 500 টাকা মোটামুটি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার একা আছি না, একটু কস্টলি হয়ে যাবে আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। দাদা এটা কি 200 টাকা ফিক্স না একটু কম হয় না? বলতে আমরা কতক্ষণ ঘুরবেন আপনি বলুন। চুক্তিতে আমরা 500 টাকা। চুক্তি 500 টাকা না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে থ্যাংক ইউ। তো মোটামুটি শুনলেন মোটামুটি ভাড়া কেমন কি পড়বে। যেহেতু আমি একা আছি, আমার পক্ষে এটা একটু কস্টলি হয়ে যাবে। কত দেবেন আপনি দাদা?
না না, আমি আমি হাই স্কুল মোড়ে চলে যাবো। কোনগুলো যাবে হাই স্কুল মোড়ে? এই অটো স্ট্যান্ড থেকে আমি একটু এগিয়ে চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি কী হয়েছে, এখানে আমি যেখানে নামবো হাই স্কুল মোড়, তো সেই অবধি ওনাদের শেয়ারে ভাড়া হচ্ছে না আর কি। আমি সামনে এগিয়ে যাচ্ছি, সামনে এগিয়ে গিয়ে আমি টোটো যেটা পাবো অটো ধরে চলে যাবো শেয়ারিংয়ে আর কি। আর তো শুনলেন মোটামুটি ওনারা বললেন যে ওনারা চুক্তিতে গেলে 500 টাকা, ওই 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো সময় লাগে, অথবা যদি আপনারা ঘন্টা হিসেবে যান ঘন্টা 200 টাকা। এই হচ্ছে মোটামুটি বিষ্ণুপুরের মন্দিরগুলো ঘুরিয়ে দেখানোর এই মুহূর্তের ভাড়া। আর আমি হাই স্কুল মোড় যাব, হাই স্কুল মোড় থেকে সেখান থেকে আমি ঘুরে ঘুরে দেখব। মোটামুটি বিষ্ণুপুরের যে সবথেকে জনপ্রিয় বা সবথেকে যে মানে মূল যে আকর্ষণ রাসমঞ্চ, সেটা হচ্ছে ওই হাই স্কুল মোড়ের কাছেই আর কি, ওয়াকিং ডিস্টেন্স হাই স্কুল মোড় থেকে আমাকে একজন বললেন। তো আমি এখন হাই স্কুল মোড় অব্দি যাবো, টোটোর অপেক্ষায় আছি। ওর সামনে টোটো আছে দেখছি। হাই স্কুল মোড় যাবো শেয়ারিংয়ে, হাই স্কুল মোড় শেয়ারিংয়ে যাবো। শেয়ারিং বলতে আরেকজন তাহলে আসতে হবে তো? হ্যাঁ হ্যাঁ, আসুক তাহলে। ভাড়া কত? এমনি শেয়ারিংয়ে গেলে প্যাসেঞ্জার যদি ওই রুটের হয়ে যায় হ্যাঁ হ্যাঁ, তাহলে 20 টাকা করে পড়বে। আচ্ছা ঠিক আছে। ওই যে অটো স্ট্যান্ডটা আছে, অটো স্ট্যান্ড থেকে একটু এগিয়ে আসবেন, এগিয়ে এলেই হচ্ছে টোটো স্ট্যান্ড। একটু এগিয়ে এসে বাম দিকে চলে আসবেন, দেখবেন এখানে এরকম টোটোগুলো দাঁড়িয়ে আছে। এই যে এখানে এরকম পরপর দেখবেন এখানে টোটোগুলো দাঁড়িয়ে আছে। আর দাদা এই জায়গাটার নাম কি? এটার নাম ওই তোমার আটচালার মোড়। আটচালার মোড়, হ্যাঁ। এখন সময় দুপুর 12টা, আমি পৌঁছে গেছি বিষ্ণুপুরের হাই স্কুল মোড়ে। এই হচ্ছে হাই স্কুল মোড়। আমার স্টেশন থেকে আমার ভাড়া পড়লো 30 টাকা। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এই হাই স্কুলের মোড়েই ডান দিকে হচ্ছে এই যে প্রপার্টিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ট্যুরিস্ট লজ। এখানে খুব আধুনিক মানে থাকার ব্যবস্থাপনা আছে। আমি এখানে আগে একবার এসেছিলাম, আমি এখানে লাঞ্চ করেছিলাম দুপুরে। খুব এখানে ভালো খাবার দাবারও পাওয়া যায়, একটু কস্টলি যেমন হয় আর কি। এর সামনে ডান দিকে হচ্ছে রাসমঞ্চ। এই যে পৌঁছে গেছি সেই বিষ্ণুপুরের আইকনিক রাসমঞ্চের সামনে। আর এখানে টিকিট হচ্ছে অনলাইনে কাটলে হচ্ছে 20 টাকা করে, আর যদি অফলাইনে কাউন্টার থেকে কাটেন তাহলে হচ্ছে 25 টাকা জনপ্রতি। আর যেটা কথা হচ্ছে, এটা এখন আর এই যে রাসমঞ্চ যেটা দেখছেন, এই যে রাসমঞ্চ, ওই যে দূরে দেখা যাচ্ছে রাসমঞ্চ, এটা আপনার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এটা আন্ডারে আছে। এর ভেতরে কিন্তু স্টিল ফটো অ্যালাউ আছে, কিন্তু ভেতরে কিন্তু আপনার ভিডিওগ্রাফি বা ব্লগিং অ্যালাউ নাই। তাই আমি বাইরের থেকেই যতটা পারছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন সময় 12:15। আমার সঙ্গে তরুণবাবুর পরিচয় হলো। উনি হচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃত একজন ট্যুর গাইড। এই বিষ্ণুপুরের বিভিন্ন মন্দির উনি আমাকে ঘুরিয়ে দেখাবেন। ওনার সঙ্গে আমার একটা কথাবার্তা হয়ে গেছে। ওনার আজকে এই সঙ্গে সওয়ারি আছে, বাইকে করে ঘুরবো। সাধারণত ওনারা যেনারা যাত্রীরা অটো বা টোটো নিয়ে আসেন সঙ্গে করে ঘোরেন, যেহেতু আমি একা আছেন তাই আমরা ওনার বাইকে করে আজকে ঘুরবো। রাসমঞ্চ মানে পুরো বিষয়টা দেখুন, নামটার মধ্যে পুরো বিষয়টা ফুটে উঠছে। মানে রাস উৎসবের জন্য মেনলি এটা বানিয়েছিলেন মল্লরাজা বীর হাম্বি। এটা হলো 1600 খ্রিস্টাব্দ। আচ্ছা, এমনিতে বিষ্ণুপুরের বয়স কিন্তু 1026-27 বছর, মানে 1000 বছর অতিক্রান্ত বিষ্ণুপুর। মল্লরাজারা গোড়ার দিকে শক্তির পূজারী ছিলেন প্রথম দিকে, তারপরে শৈব, তারপরে বৈষ্ণব ধর্মে দীক্ষা নিয়েছিলেন। তো বৈষ্ণব ধর্মে দীক্ষা নেওয়ার পর রাজা বীর হাম্বির প্রথমেই রাসমঞ্চ প্রতিষ্ঠা করেছিলেন। সময়কালটা হলো 1600 খ্রিস্টাব্দ। আচ্ছা, তাহলে রাসমঞ্চের বয়স দেখুন 423 বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে। রাসমঞ্চে মেনলি রাস উৎসবের জন্য সমস্ত মন্দির থেকে রাধাকৃষ্ণের সব মূর্তি নিয়ে আসা হতো এবং প্রত্যেকটা দুয়ারে সাজিয়ে রাস উৎসবটি পালন করা হতো। এখন কি হয়? এখন এখানে হয় না, রাস উৎসব না না, এখানে হয় না। তবে বিষ্ণুপুরে হয়, অন্য জায়গায় কৃষ্ণগঞ্জ আর মাধবগঞ্জ দুটো পাড়া আছে। এখানে কতদিন অবধি হতো রাস উৎসব? এখানে কন্টিনিউয়াসলি 1600 খ্রিস্টাব্দ থেকে হয়েছে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত। আচ্ছা, তারপর কিন্তু এখানে আর হয় না। এরপরে আর্কিটেকচারটা সম্বন্ধে সামান্য বলে রাখি। দেখুন, 3টা স্থাপত্যের মেলবন্ধন আছে এখানে। প্রথমে পিরামিডের মতো দেখা যায় ওপরের দিকটা, যেটা ইজিপশিয়ান আর্কিটেকচার। মাঝখানে যে গম্বুজগুলো আমরা দেখতে পাই, গ্রাম বাংলায় খড়ের চালাঘর দেখা যায়, 2 চালা বা 4 চালা কুটির, ঠিক সেই আদলে, যেটা বেঙ্গলি আর্কিটেকচার। আর নিচের খিলানগুলো হলো ইসলামিক বা মুঘল। তার মানে 3টা স্থাপত্যের মেলবন্ধন, এবং রড বা সাপোর্ট কিচ্ছু নেই। চুন সুরকির কাটনি আর পাতলা টালির মতো ইট থাক সাজিয়ে তুলে ধরা হয়েছে। আর নিচের যে বেসটা দেখা যায়, এটা হলো মাকড়া পাথর বা ঝামা পাথর বা ল্যাটেরাইট পাথর বলা হয়। আচ্ছা, রাসমঞ্চ থেকে এখন চলেছি শ্যামরাই মন্দিরের দিকে। আর এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি গুমঘরের সামনে। এই যে দেখুন পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গুমঘর।
তো এই গুমঘর নিয়ে তিনটে মতবাদ প্রচলিত আছে। গুমঘর অর্থাৎ গুম করে দেওয়া হতো, মানে কাউকে শাস্তি দেওয়ার জন্য এই ভেতরটা ছেড়ে দেওয়া হতো বা ভেতরে ফেলে দেওয়া হতো, সেটা একরকম শাস্তি দেওয়ার জন্য বলা হয় যেটা গুমঘর বানানো হয়েছিল। আবার দ্বিতীয় মতবাদ আছে যেটা গুদাম, মানে শস্য ভাণ্ডার ছিল, গুদাম ছিল এক সময়, সেইখান থেকে এর নাম হচ্ছে গুমঘর। অথবা আবার বলা হয় যে এর মধ্যে এটা হচ্ছে জলের ট্যাঙ্ক ছিল, যেহেতু এটা রাঢ়বঙ্গ, জলের প্রয়োজন ছিল, তাই জল এখানে সংরক্ষণ করা হতো বা জলের ট্যাঙ্ক ছিল। মোটামুটি এই তিনটে মতবাদ নিয়েই এই গুমঘর আজও আমরা এটা দেখতে পাই। এবারে আসল সত্যটা সেটা কি জানি না, কিন্তু মোটামুটি তিনটে মতবাদ প্রচলিত আছে এই গুমঘর নিয়ে। আমি এখন দাঁড়িয়ে আছি শ্যামরাই মন্দির অথবা পঞ্চরত্ন বা পঞ্চচূড়া মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। আর মূলত এই মন্দিরের ইতিহাস হচ্ছে 1643 খ্রিস্টাব্দে বীর হাম্বিরের পুত্র যখন মল্ল রাজার সিংহাসনে বসেন, ওনার নাম ছিল রঘুনাথ সিং, উনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। আর এই মন্দির যেহেতু 5টি চূড়া নিয়ে গঠিত, তাই একে বলা হয় পঞ্চরত্ন মন্দির। এই দেখুন মাঝখানে দেখুন, একটু খেয়াল করুন, আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। ওখানে দেখুন রাম রাবণের যুদ্ধের যে লঙ্কায় যুদ্ধ হয়েছিল তার কিছুটা অংশ ওখানে দেখা যাচ্ছে। শুধু যে এখানে রাম রাবণের যুদ্ধ আছে তা নয়, রাধাকৃষ্ণের বিভিন্ন সময়ের লীলা কীর্তন এইখানে সূক্ষ্ম টেরাকোটার কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, যা আপনার এখানে এলে আপনার নয়নাভিরাম লাগবে। একটা সময় এই মন্দিরগুলো অবহেলাতে খুব ছিল বা এগুলো বিভিন্ন জায়গাগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছিলো। পরবর্তী সময়ে বিশেষ করে এই দিকটায়, ওই ওপরের দিকটায় এগুলো পরবর্তী সময়ে পুনঃসংস্কার হয়েছে। আর সত্যি কথা বলতে দারুণ লাগছে, খুব দারুণ, একেবারে সাজানো গোছানো। আমরা এলে এখন নতুন রূপে দেখতে পাচ্ছি শ্যামরাই মন্দির বা পঞ্চরত্ন মন্দির, দারুণ লাগছে। আপনারা সময় সুযোগ করে আসুন। এই সমস্ত কিন্তু হচ্ছে মল্ল রাজাদের সময়কার তৈরি। আর ওনাদের মল্ল রাজা এই কারণে বলা হতো, খালি হাতে যে মুষ্টিযুদ্ধ, যাকে আমরা শুদ্ধ বাংলায় বলি, মুষ্টিযুদ্ধতে ওনারা খুব পারদর্শী ছিলেন, সেই কারণে ওনাদেরকে বলা হয় মল্ল রাজা। শ্যামরাই মন্দির বা পঞ্চরত্ন মন্দির দেখে আমরা এখন চলেছি জোড় বাংলা মন্দিরের দিকে। সঙ্গে আছেন তরুণবাবু। শ্যামরাই মন্দির দেখে আমরা এখন পৌঁছে গেছি জোড় বাংলা মন্দিরের সামনে পৌঁছে গেছি। মন্দিরের আদি নাম হলো কৃষ্ণ রায়। কৃষ্ণ মানে শ্রীকৃষ্ণ ভগবান, আর রায় মানে রাধিকা। প্রথমে আপনাদেরকে বলেছি সব রাধাকৃষ্ণের ব্যাপার। অ্যাকচুয়াল মল্ল রাজারা বৈষ্ণব ধর্মে দীক্ষা নেওয়ার পর রাজা বীর হাম্বিরের প্রতিষ্ঠিত যে রাসমঞ্চ দেখে এলাম, পরে ওনার একটা চিন্তাধারা ছিল যে বিষ্ণুপুরটা যাতে বৃন্দাবনের মতো তৈরি হয়। তো বৃন্দাবনের পরে দ্বিতীয় কোনো বৃন্দাবন বলতে গেলে বিষ্ণুপুরকে বলা হয়, যেটা দ্বিতীয় গুপ্ত বৃন্দাবন হিসাবে খ্যাত, যে কারণে এত রাধাকৃষ্ণের মন্দির দেখতে পাচ্ছি। তো মন্দিরের স্থাপত্যশৈলীর জন্য মন্দিরটি জোড় বাংলা নামে বেশি পরিচিত। গ্রাম বাংলার যে দোচালা কুটির হয়, দুটো দোচালা কুটিরকে যেন জোড়া লাগানো হয়েছে, স্থাপত্যশৈলীটি দেখুন সেই ধরনের, সে কারণে এটা জোড় বাংলা নামে সবথেকে বেশি পরিচিত। আগেরটা আমরা শ্যামরাই মন্দির দেখে এলাম, যেটা 1643 খ্রিস্টাব্দের প্রতিষ্ঠিত, রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেছিলেন। আর এটাও তারই প্রতিষ্ঠিত 1655 খ্রিস্টাব্দ, মানে মাঝখানে 11 বছর ব্যবধান। 12 বছরের বেলায় জোড় বাংলা মন্দির তিনি বানিয়েছেন। আমাদের এই জোড় বাংলার ছবি ভারতের ডাক টিকিটে পাওয়া যায়, দেখতে পাবেন ভারতের ডাক টিকিটে। এখানেও কিন্তু পোড়ামাটির যে কাজ, এই যে টেরাকোটার জন্য বিষ্ণুপুর বিখ্যাত বলে থাকছি। টেরাকোটা বলতে এক কথায় যে পোড়ামাটির শিল্পকলা, যেটা শ্যামরাই মন্দিরে কিছুটা দেখলেন, এখানেও ঠিক সেরকমই আছে, তবে বড় আকারে আছে এখানে। আচ্ছা, আমরা এখন জোড় বাংলা মন্দির দেখে আমরা এখন পৌঁছে গেছি। জোড় বাংলা মন্দিরটা হচ্ছে ওই যে জোড় বাংলা মন্দির, তার ঠিক পাশেই হচ্ছে রাধেশ্যাম মন্দির। এই মন্দিরের নাম হলো রাধেশ্যাম মন্দির। মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তি আমরা দেখতে পাবো। তো মল্ল রাজাদের উল্লেখযোগ্য শেষ নিদর্শন বলতে এটাকে ধরা যায়। পলাশির যুদ্ধের পরের বছর মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল 1758 খ্রিস্টাব্দ। রাজা চৈতন্য সিংহ প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরের একটা শেপ আলাদা রকম দেখা যায়। দেখুন, এরা বাংলা, বিহার, উড়িষ্যা যেহেতু মুঘলরা রাজত্ব করে গেছিলেন, মল্ল রাজারা তাদের অধীনেই ছিলেন। তাদেরকে ট্যাক্স পে করতেন, খাজনা দিয়ে যেতেন, এবং তাদেরকে খুশি রাখার জন্য কিছু কিছু জায়গায় তাদেরও ইনফ্লুয়েন্স, মানে তাদের আর্কিটেকচার মানে তারা করে গেছেন, যে কারণে এখানে দেখুন কোনো মুঘলদের আক্রমণ হয়নি। এখানে নির্দ্বিধায় তারা এত মন্দির বানিয়ে যেতে পেরে গেছেন। এর উপরের দিকে চূড়াটি জাস্ট দেখুন, একটু ডোম আকৃতির, যেটা পুরো ইসলামিক আর্কিটেকচার প্রভাবিত। তো মন্দিরের একটা জিনিস আমরা দেখতে পাবো, যেখানে দেখুন দক্ষিণমুখী মন্দির, তার দক্ষিণ দিকে একটা অংশ দেখা যায়, ভাঙাচোরা অংশ, নাটমঞ্চ বলা হচ্ছে ওইদিকে, এবং কর্নারে একটা ইউনিক শেপ তুলসী মঞ্চ, এবং এটা হলো পূর্ব দিকের এই ভাঙাচোরা অংশটা, এটা ভোগ মণ্ডপ বা রন্ধনশালা। তো এটা ভেঙে গেছে। বর্তমানে যে দেবতাদের অন্নভোগ বা রন্ধন প্রক্রিয়া হয়, সেটা পাশে মিন্ময়ী মন্দিরে হয়, সেই জায়গাটা দেখাবো। আর ওইখানে সামনে যে গেটটা ঢোকার মুখে,
ওটাকে বলা হচ্ছে নহবতখানা। একটা সময় ওখানে বসে সানাই বাজানো হতো সে সময়। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তো পুরো মন্দিরটা কিন্তু মাকড়া পাথর বা ঝামা পাথরের তৈরি। এতক্ষণ আমরা পোড়ামাটির মন্দির দেখছিলাম টেরাকোটার, তো এটা হলো ল্যাটেরাইট স্টোন বা ঝামা পাথর বা মাকড়া পাথর। আচ্ছা আচ্ছা, চলুন আমরা এরপর মৃন্ময়ী মন্দির যাব। আমি এখন রাধেশ্যাম মন্দিরের ঠিক বিপরীতে মৃন্ময়ী মন্দিরে আমি এখন চলে এসেছি। এই হচ্ছে মৃন্ময়ী মন্দির। মূলত এটা হচ্ছে দেবী দুর্গার মন্দির, মূলত দেবী দুর্গার মন্দির। আর এইখানে এই মুহূর্তে দেবী দুর্গার মা শ্রী শ্রী মৃন্ময়ী মায়ের এখন অঙ্গরাগের কাজ চলার জন্য এখন দর্শন বন্ধ আছে। অঙ্গরাগ বলতে হচ্ছে এখন দেবী দুর্গাকে এখন নতুন করে সাজানোর কাজ চলছে, সেই কারণে এখন এই মুহূর্তে দর্শন বন্ধ আছে। আর এই মন্দির সম্বন্ধে কয়েকটি জিনিস জানলাম। এখানে হচ্ছে সারা বছর এখানে দেবী দুর্গার এখানে পুজো হয়ে থাকে। আর এখানে যে প্রতিমা বিসর্জন হয় না। দুর্গাপুজো 15 দিন আগে থেকে পটচিত্রতে দেবী দুর্গাকে ফুটিয়ে তোলা হয়, সেই পটচিত্রের পুজো হয়ে থাকে। সেটা দুর্গাপুজোর 15 দিন আগে থেকে হয়ে থাকে। সেই পটচিত্রকে পুজো করা হয় এবং সেটাই বিজয়া দশমীর পরে বিসর্জন করা হয় এই পটচিত্রকে। মূল যে মূর্তি সেটা কিন্তু থাকে। এখানে যে দেবীর মূর্তি সেটা সম্পূর্ণভাবে গঙ্গা মাটির তৈরি। আচ্ছা, আরেকটি জিনিস যেটা আপনাদেরকে হয়তো আপনারা বললে বুঝতে পারবেন, এই জায়গার থেকে অ্যাকচুয়াল যে আপনার বিষ্ণুপুরের যে রাজাদের যে মানে রাজবাড়ি ছিল তার কিছুটা অংশ এখান থেকে দেখা যায়। এই হচ্ছে পেছনে হচ্ছে মৃন্ময়ী মন্দির। আর ঠিক মৃন্ময়ী মন্দিরের পাশে এই হচ্ছে যে একটি পুকুর দেখা যাচ্ছে, বিশাল বড় পুকুর। এই যে এটা হচ্ছে সাততলা পুকুর। সাততলা পুকুর বলতে ওপাশে একটা পাকা ঘাট আছে, সেই ঘাটের বিভিন্ন তল অনুযায়ী নাম হয়েছে সাততলা পুকুর। আর ওই দেখুন ওই দূরে দেখা যাচ্ছে, দেখেছেন ওই দূরে দেখা যাচ্ছে এই যে হাওয়া মহলের মতন দেখা যাচ্ছে, এটাই ছিল আপনার বিষ্ণুপুর রাজপরিবারের রাজপ্রাসাদ বা প্যালেস ছিল। তার কিছুটা ভগ্নাংশ আমরা এসে এখনও দেখতে পাচ্ছি, অনেকটা রাজস্থানের সেই হাওয়া মহলের মতন দেখতে, দেখেছেন সে প্যালেসের অবশিষ্টাংশ এখনও আমরা এসে দেখতে পাচ্ছি। কি হচ্ছে ওদিকে কিন্তু যাওয়ার কোনো রাস্তা নেই, হয়তো আগামী দিনে রাস্তা একটা হতে পারে, পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে, কিন্তু ওইখানটায় গিয়ে কোনো ছবি তোলার জায়গা নেই, তাই আমি দূর থেকে দেখালাম। প্রচণ্ড গরম, এখন 39 টেম্পারেচার। ভাবছি একটু এখানে ঠান্ডা শরবত বিক্রি হচ্ছে, ঠান্ডা একটু শরবত পান করছি, 20 টাকা গ্লাস। একদম মৃন্ময়ী মন্দিরের সামনে বিক্রি হচ্ছে। এই যে এখন পৌঁছে গেছি ছোট পাথর দরজা এবং বড় পাথর দরজার সামনে পৌঁছে গেছি। এটা হচ্ছে যে দেখছেন এই যে গেটটা, এটা হচ্ছে ছোট পাথর দরজা। আর এই দিকটা দেখুন, এটা হচ্ছে আপনার বড় পাথর দরজা। বর্তমানে এটাকে আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া থেকে বলা হচ্ছে যে ওল্ড ফোর্ট গেট, ওল্ড ফোর্ট গেট বলা হচ্ছে, অফিসিয়ালিভাবে বলা হচ্ছে। আর নাহলে কথ্য ভাষায় বলা হয়ে থাকে বড় পাথর দরজা। তো এখন কথা হচ্ছে এইখানটায় আপনি যদি একটু খেয়াল করেন দেখতে পাবেন, এখানে অ্যাকচুয়ালি এই যে গুমঘরের দিকে যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে রাজপরিবারের, সেটা হচ্ছে পেছন দিকের গেট ছিল। আর এই দিকে যে গেটগুলো দেখছেন এটা হচ্ছে রাজপরিবারের মুখ্য গেট বা প্রধান গেট ছিল। অ্যাকচুয়ালি প্রথমে কি ছিল, প্রথমে যখন বাইরে থেকে যদি কোনো শত্রু আসে বা কেউ বাইরে থেকে যদি কেউ আসে, প্রথমে হচ্ছে ছোট গেট পেরোতে হবে। ছোট গেট পেরোনোর পরে তারপরে দেখুন, তারপরে এখানে পরীক্ষা ছিল, এই পরীক্ষার কিছুটা অংশ আমরা দেখতে পাচ্ছি। এই ওদিকেও পরীক্ষা আছে, এই রাস্তাটা পরে নির্মাণ হয়েছে, ওইদিকে পরীক্ষা ছিল, মানে ছোট গেট তারপরে পরীক্ষা, তারপরে হচ্ছে আপনার বড় পাথর দরজা, সেটা পেরোতে হবে। পেরিয়ে তবে আপনি রাজপরিবারে অংশ বা রাজ প্যালেসের মধ্যে তখনকার দিনে ঢোকা যেত। এবং এখানে আপনারা কাছ থেকে আমি দেখাচ্ছি, সেখানে ছোট ছোট খোপ আছে যেখানে সমস্ত সৈনিকরা দাঁড়িয়ে থাকতো এই বড় পাথর দরজা গেটের উপরে। আর এই যে মাঝখানে ছিদ্রগুলো দেখছেন, এই যে ছিদ্রগুলো, এগুলো কিন্তু সব স্ট্রেট নয়, একটু বাঁকানো ছিদ্র আছে এইগুলোতে। এই সমস্ত ছিদ্রতে এখানে সমস্ত সৈনিকরা অস্ত্র নিয়ে এখানে পাহারা দিতেন সমস্ত সৈনিকরা। এই দেখেছেন এই যে সমস্ত এই ছোটো ছোটো ছিদ্রগুলো দেখতে পেয়েছেন, এই যে ছিদ্রগুলো আছে এসব সমস্ত বাঁকানো, এগুলো সোজা নয়। তাহলে হঠাৎ করে কেউ সোজা কিছু বাইরে থেকে আক্রমণ করলে ভেতরে যিনি আছেন ওনাকে আঘাত লাগবে না। দেখেছেন এই হচ্ছে বড় পাথর দরজার ভেতরের অংশ, দারুণ লাগছে। আরেকটা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ তথ্য বা একটা নতুন তথ্য আমি জানলাম, যে এখানে অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে রাজপরিবারের যে মৃন্ময়ী মন্দির, সেই মৃন্ময়ী মন্দিরের পাশে ভেতরের দিকটায় সেখানে ছোট্ট একটি কামান আছে, যেটা আমি দূর থেকে দেখেছি কিন্তু ক্যামেরাতে ধরতে পারিনি ভেতরের দিকে থাকার জন্য। তো সেইখানে সেই কামান অষ্টমী এবং নবমীর যে সন্ধিক্ষণে দুর্গাপুজোর সময়, সেই সময় এখানে কামানের তোপ দাগা হয়।
সেই কামানের তোপটা ঠিক এই জায়গাটা দাগানো হয়। কোন জায়গাটায়? এই যে উঁচুটায় উঠছি, এই জায়গাটায় কামানের তোপ দাগা হয়। আজও সেই রীতি বজায় আছে, এই উঁচু জায়গা থেকে কামানের তোপ দাগা হয়। আমি তরুণবাবুর কাছ থেকে শুনলাম শুধু ওই ক্ষণিকের শব্দ শোনার জন্য এই চারদিকে নাকি পুরো লোকে লোকারণ্য হয়ে যায়, চারদিকে পুরো লোকে লোকারণ্য হয়ে যায়। বাহ, জানা থাকলো। আচ্ছা, এটা কি দিনের বেলা হয় না রাত্রিবেলা হয়? এটা সন্ধিক্ষণ যে সময়টা পড়ে, যে সময়টা যেমন তিথি অনুযায়ী যেমন পড়ে, তাই অনুযায়ী। যেমন এবারে দুর্গাপূজা গেল বিকেল 5টা 40 মিনিট, মানে অষ্টমী নবমী, হ্যাঁ সন্ধিক্ষণ যে টাইম, অষ্টমী ছাড়লো নবমী ঢুকলো 5টা 40 মিনিট বিকেলবেলা ছিল। আচ্ছা, মানে সেটা তিথি অনুযায়ী যখন থাকে তখন সেই টাইমে। আচ্ছা আচ্ছা, এবার আমরা কোথায় যাচ্ছি? এরপর যাচ্ছি আমরা মল্ল রাজাদের ব্যবহৃত একটা সবথেকে বড় কামান, দলমাদল কামান, সেখানে যাচ্ছি, তাই তো? সেখানে যাচ্ছি। ঠিক আছে, চলুন। আমরা এখন পৌঁছে গেছি দলমাদল কামানের সামনে পৌঁছে গেছি। দলমাদল কামান নামে পরিচিত মল্ল রাজাদের ব্যবহৃত কামানের মধ্যে সবথেকে বড় কামান হচ্ছে এটা। দল মর্দন থেকে নামটি হয়ে গেছে দলমাদল। দল অর্থাৎ শত্রু দল, মর্দন মানে নিধন বা বিনাশ। শত্রু বিনাশকারী একখানা কামান, দল মর্দন থেকে অপভ্রংশে হয়েছে দলমাদল। চলে আমরা রাসমঞ্চ প্রথমে যে দেখলাম, রাজা বীরহাম্বীরের সময়কাল মানে 400 বছর আগে এই কামানটা তৈরি হয়েছিল। নিখাদ লোহা, পিওর রট আয়রন, মানে যেখানে মরচে পড়ার কোনো চান্সই নেই, মানে সেই সময় থেকে মানে এইভাবেই পড়ে আছে, রোদ বৃষ্টি জল সব পাচ্ছে। তো সে সময় দেখুন এত বড় কামান বানানোর মতো আধুনিক কোনো ফার্নেস ছিল না যাতে লোহা গুলিয়ে এরকম একটা কামান বানানো যেতে পারে। কামানের গায়ে 63টি লোহার রিং আছে, আংটা। জনার্দন কর্মকার নামে একজন কারিগর, তিনি হাপরের সাহায্যে একটার সাথে একটা আংটাকে পিটিয়ে জুড়ে এই কামানটি বানিয়েছিলেন। আচ্ছা, এটা এখানেই কিন্তু বরাবর ছিল না, এটা মাটিতে পড়েছিল। কোথায়? দ্বারকেশ্বর নদী পেরিয়ে গেছে আমাদের বিষ্ণুপুরের ওপর দিয়ে। আচ্ছা, তারই তীরবর্তী একটা এলাকা ছিল, যুদ্ধক্ষেত্রের স্থান হিসাবে জায়গাটি নির্বাচিত। জায়গাটা বিলীন হয়ে গেছে, জুজঘাটি জায়গাটাকে বলা হয়। জুজঘাটি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো সেখানে পড়েছিল। আচ্ছা, তো তারপর 1919 খ্রিস্টাব্দে ব্রিটিশরা তখন নিয়ে এসে এখানে রেখে দেয়। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, যে কারণে ভেতরে ঢুকে আপনি দেখতে পাবেন নিচেটা হালকা একটা মোর্চা পড়া টাইপের দাগ দেখা যায়। আচ্ছা। 1919-এর পর থেকে এখানে যে রাখা আছে তখন এইভাবেই রাখা আছে। তবে এটা 1742 খ্রিস্টাব্দে একবার ব্যবহার হয়েছিল, তখন বিষ্ণুপুরের উপর বর্গীদের আক্রমণ হয়েছিল। আচ্ছা, বর্গী বলতে মারাঠা সেনাপতি ভাস্কর পণ্ডিত তখন বিষ্ণুপুর আক্রমণ করেছিলেন, আর সেটা 1742 খ্রিস্টাব্দ। রাজা গোপাল সিংহ তখন এই কামানটি ব্যবহার করেছিলেন। এইরূপ কামান আপনারা দেখতে পাবেন এতে মুর্শিদাবাদ গেলে, হাজারদুয়ারির সামনে জাহান কোষা, যেটা লম্বায় একটু বেশি কিন্তু এর বেড় বা পরিধিটা এটা বেশি, একদম এর বেড়টা বেশি। আচ্ছা, এর বেড়টা বেশি আর ওটা লম্বায় বেশি ওটা। হ্যাঁ, আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে আছি ছিন্নমস্তা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। দলমাদল যে কামাল তার ঠিক পাশেই হচ্ছে এই ছিন্নমস্তা মন্দির। আর আমি এখন ভুল সময় এসে গেছি, আর দুপুর 1টা থেকে দুপুর 3টে অবধি মায়ের বিশ্রামের সময়, এখন দর্শন বন্ধ আছে। ছিন্নমস্তা মন্দিরের সঙ্গে এখানকার মল্লরাজাদের কিন্তু কোনো সম্পর্ক নেই। অ্যাকচুয়ালি 1973 সালে মেদিনীপুর নিবাসী ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র গুই, উনি এখানে প্রথম মাতৃদেবী স্থাপন করেছিলেন, তারপরে ধীরে ধীরে মন্দিরটি নির্মাণ হয়। এখন সময় 2:35। আমরা ছিন্নমস্তা মন্দির দেখে আমরা চলে এসেছি রাসমন্দিরের সামনে চলে এসেছি, বা আপনার হাই স্কুল মোড় যেটা আপনারা বলবেন। হাই স্কুল মোড়টা হচ্ছে খুব জনপ্রিয় নাম, আর সবাই চেনে, এক কথায় সবাই চেনে হাই স্কুল মোড়। তো তরুণবাবু, খুব ভালো ঘুরলাম, অনেক নতুন জিনিস দেখলাম। হয়তো আপনি আজকে আমাকে এই গাইড না করলে এত জিনিস বুঝতে পারতাম না। আর খুব ভালো লাগলো, খুব অমায়িক ব্যবহার। ওনার নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যদি আপনারা এখানে আসেন যোগাযোগ করে নেবেন। আর আমি একা ছিলাম বলে উনি আমাকে বাইকে করে ঘোরালেন। আপনারা যদি গাড়িতে করে আসেন বা টোটোতে করে ঘোরেন, উনি কিন্তু সঙ্গে কিন্তু থাকবেন, উনি কোনো অসুবিধা কিছু হবে না। দারুণ লাগলো, ভালো থাকবেন, নমস্কার, আবার দেখা হবে। হ্যাঁ, নমস্কার, হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবো। আর এইখানে হাই স্কুল মোড়ে এখানে একটি হোটেলে খাবো, হোটেলের নাম হচ্ছে অল দ্য বেস্ট। এই হোটেলে খাচ্ছি দুপুরে, অল দ্য বেস্ট হোটেলে খেতে বসে গেছি। এখন আমি অর্ডার দিয়েছি মাছ ভাত। আজকে মেনুতে আছে ভাত, ডাল, লেবু, পেঁয়াজ, শাক ভাজা, মিক্সড ভেজ, আর হচ্ছে আপনার লাউয়ের তরকারি, আর সঙ্গে মাছ। এই মাছ ভাতের দাম হচ্ছে 70 টাকা। তো এখন খাওয়া দাওয়া শেষ করি, খাওয়া দাওয়া শেষ করে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। এখন সময় 3:20। আমার খাওয়া দাওয়া শেষ, দারুণ খাবার খেলাম অল দ্য বেস্ট হোটেলে, একদম ঘরোয়া রান্নাবান্না। বিষ্ণুপুরে একটা ইউথ হোস্টেল আছে, এখানে খুব সুলভ মূল্যে থাকা যায়। জাস্ট ইউথ হোস্টেলের সামনের দিকে চলে যাবো, আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি এখন দেশে দাঁড়িয়ে আছি বিষ্ণুপুর, এই যে বিষ্ণুপুর ইউথ হোস্টেলের সামনে দাঁড়িয়ে আছে, এই যে ইউথ হোস্টেল। আর এটা হচ্ছে বিষ্ণুপুরের ঘাটকালি বলে একটা এলাকা, তাই তো দাদা? হ্যাঁ, বিষ্ণুপুরের ঘাটকালি বলে এলাকা।
সেই এলাকাতে এটা অবস্থিত। বা আরও স্পেসিফিক্যালি বলতে গেলে এটা হচ্ছে বিষ্ণুপুর যে মিউনিসিপ্যালিটি তার ঠিক পেছন দিকটা হচ্ছে এই ইউথ হোস্টেলের অবস্থান। এখানে খুব সুলভ মূল্যে এখানে থাকা যায়। আর আজকে তো থাকার সুযোগ হলো না, যদি কখনও কোনো দিন আসি এখানে থাকবো, থাকার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করব। এখন সময় বিকেল 4:15 পৌঁছে গেছি বিষ্ণুপুর স্টেশনে। এই হচ্ছে পেছন দিকে হচ্ছে বিষ্ণুপুর স্টেশন। আর বুঝতেই পারছেন বিষ্ণুপুর হচ্ছে মন্দিরের শহর। এখানে এত মন্দির যে আপনার একদিনে কখনো সম্ভব নয় সমস্ত মন্দিরে ঘুরে দেখা, মিনিমাম 2 দিন সময় লাগবে। তাও যতটা পারলাম ঘুরিয়ে দেখালাম। আর কয়েকটি তথ্য আপনার সঙ্গে ভাগ করে নিই। এই যে পার্কিং লটে যে আপনারা সমস্ত গাড়িগুলো দেখছেন, এগুলো আপনারা ভাড়া করতে, এগুলো আপনারা গাড়িতে করে আপনারা ঘুরতে পারেন। আমি জিজ্ঞেস করছিলাম এখানে ড্রাইভার বাবুদের সঙ্গে, ওনারা বলছিলেন যদি আপনারা 4 সিটার গাড়িতে আপনারা নন এসিতে বিষ্ণুপুর শহরের মধ্যে মন্দিরগুলো ঘোরেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 600 থেকে 700 টাকা। এসি থেকে করে ঘুরলে আপনার পড়বে 1000 টাকা। আর যদি আপনারা বিষ্ণুপুর সঙ্গে জয়রামবাটি কামারপুকুর একসঙ্গে ঘোরেন, তাহলে সেক্ষেত্রে ভাড়া পড়বে 2500 টাকা। নন এসি কথা বলছি। তো যাই হোক, এখন স্টেশনের মধ্যে ঢুকি। আমার ট্রেন আছে বিকেল 5:30টার সময়, পুরুলিয়া হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেস। এখন সময় বিকেল 4:30। বিষ্ণুপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমি এখন বসে আছি। আচ্ছা, আরেকটি কথা আমি বলতে ভুলে গেছি। সকালবেলা আমার খড়গপুর থেকে আমার বিষ্ণুপুর অবধি দূরত্ব হচ্ছে 95 কিলোমিটার। আর আমার 2 আমার ভাড়া পড়লো 80 টাকা। আজকে আমার টেরাকোটার মন্দির নগরী বিষ্ণুপুর ভ্রমণের ভিউটা এখানেই শেষ করলাম। মোটামুটি সমস্ত রকমের তথ্য আপনাদের সঙ্গে ভাগ করলাম। আপনারা এখানে এলে কী কী দেখবেন তার একটা ধারণা দিলাম, মোটামুটি কেমন খরচা হতে পারে তার একটি ধারণা দিলাম, কোথায় থাকবেন তারও একটি ধারণা দিলাম। ভিডিওটা এখানে শেষ করলাম। আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে সঙ্গে যদি ভিডিওটা ভালো লাগে আপনারা কিন্তু লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সঙ্গে সঙ্গে আপনাদের মহামূল্যবান সময় থেকে কিছুটা সময় দিয়ে এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। বাই বাই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।